কোটা সংস্কার আন্দোলনে মানুষ মরার খবর আমেরিকার পররাষ্ট্র দপ্তরকে কে দিয়েছে? সরাসরি প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু এতে করে রহস্য দানা বেঁধেছে। কিন্তু এই কথা কেন বললেন তিনি? তাহলে কি মৃত্যু নিয়ে ভয় পাচ্ছেন? মানে গোটা বিশ্বের কাছে মৃত্যু গোপন করতে চাইছেন শেখ হাসিনা? প্রধানমন্ত্রীর এই বক্তব্যে নতুন করে উঠতে শুরু করেছে প্রশ্ন। আরেকটা প্রশ্ন হলো যে শহরের কথাই বা কেন জানালো? তাহলে কি সর্ষের মধ্যেই ভূত রয়েছে, যারা কিনা দেশের গোপনীয়তা অন্য দেশের কাছে ফাঁস করে দিচ্ছে? সংরক্ষণ বিরোধী আন্দোলনে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত হয়ে রয়েছে বাংলাদেশ। ঢাকার রাস্তা কার্যত লোকশূন্য, দূর দূর পর্যন্ত ধু ধু করছে শুধু রাস্তা। কোথাও কোনো লোক নেই, শুধু দেখা যাচ্ছে যে বন্দুক হাতে টহল দেওয়া বাংলাদেশি আর্মি। হিংসা ঠেকাতে হাজার হাজার সেনা নামছে ঢাকার রাস্তায়, যাদের প্রত্যেকের হাতে বন্দুক। নামানো হয়েছে বিশাল বিশাল ট্যাঙ্ক, জারি রয়েছে কারফিউ। ওপর থেকে পরিস্থিতিতে নজর রাখতে ঘুরে বেড়াচ্ছে হেলিকপ্টার। সংবাদ সংস্থা সূত্রে খবর, কোটা সংস্কার আন্দোলন চলাকালীন বিগত কয়েকদিনে শুধু ঢাকা শহর থেকেই গ্রেপ্তার 500-রও বেশি। বিক্ষোভকারীদের চাপের মুখে পড়ে পিছু হটতে বাধ্য হয়েছে বাংলাদেশ সরকার। রবিবারই বাংলাদেশ সুপ্রিম কোর্ট নিয়োগ প্রক্রিয়ায় কোটার ক্ষেত্রে হাইকোর্টের রায়কে খারিজ করে দিয়েছে। বাংলাদেশের শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে যে কোটা ব্যবস্থায় সংরক্ষণ আনা হবে। সরকারি চাকরির ক্ষেত্রে মোট কোটা থাকবে 7%, যার মধ্যে 5% মুক্তিযোদ্ধাদের সন্তান সন্ততিদের জন্য, 1% অনগ্রসর শ্রেণী এবং 1% বিশেষভাবে সক্ষম ও তৃতীয় লিঙ্গের জন্য। বাকি 93% হবে মেধার ভিত্তিতে। এই চাঞ্চল্যকর খবরটি সামনে এনেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সেখানে সাংবাদিকদের সঙ্গে বৈঠকে এই কথা বলেছেন তিনি। আর সেখানে কোটা সংস্কার আন্দোলনে নিহত তথা লাশের খবর মার্কিন পররাষ্ট্র দফতরকে কে দিয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তিনি বলেন যে আন্দোলনকে কেন্দ্র করে ঢাকার আশেপাশে সারা দেশ থেকে শিবির ও ছাত্র দলের ক্যাডাররা এসে আশ্রয় নিয়েছিল। ছাত্র আন্দোলনে মৃত্যুর আগে থেকেই স্টেট ডিপার্টমেন্টের বক্তব্য চলে এলো মারা গিয়েছে। মৃত্যুর খবর তাদেরকে কে দিল? মারার নির্দেশটা কে দিল? যারা আজ দেশের সর্বনাশ করলো তারা গণমাধ্যমে কি আঘাত আনতে পারবে? গণমানসে কি আঘাত আনতে পারবে? ক্ষতি তো জনগণের হচ্ছে। কি বলছেন হাসিনা, শোনাবো। এই যে লোক চলে আসা, এরা ঢাকা ঠিক বাইরের পেরিফেরিতে থেকে ওই এক এক জায়গা থেকে যারা যে দিক থেকে আসছে, এবং সমস্ত বাংলাদেশ থেকে এই শিবির জামাত এরা কিন্তু ঢুকে আসছে, সাথে সাথে ছাত্র দলেরও ক্যাডাররা কিন্তু সক্রিয় ছিল, কারণ যতগুলি ঘটনা ঘটছে এরাও কিন্তু সম্পৃক্ত। তখনও কোনো লাশ পড়ে নাই, কিন্তু স্টেট ডিপার্টমেন্টের বক্তব্য এসে গেল যে 2টি লাশ পড়েছে। তো লাশের খবর তাদের কে দিল? তাহলে লাশ ফেলার নির্দেশটা কে দিয়েছিল? একই সঙ্গে তিনি বলেন যে জীবনের মান উন্নতির জন্য যতগুলো স্থাপনা তৈরি হয়েছে তারা সবই ভেঙে দিয়েছে। এটা তো ক্ষতি জনগণের। এখানে জনগণকে রুখে দাঁড়াতে হবে। সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে জনগণকে এগিয়ে আসতে হবে। এরা কোনোদিন দেশের কোনো কিছু ভালো করতে পারেনি। বাবা মা ভাই বোন সবাইকে মারার পরেও আমি ফিরে এসেছি গরিব মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য। আমরা স্বাধীনতা এনেছি, সেই স্বাধীনতা বিফলে যেতে দেব না। আমার দেশের মানুষ মাথা উঁচু করে চলবে। আমি যে কথা দিয়েছি সেই কথা রেখেছি। আজকে কেউ কুড়ে ঘরে থাকে না। যতক্ষণ আছে মানুষের জন্য করে যাব। তাতে কে কি বললো কিছু মনে করি না। আমি চাই দেশের মানুষ ভালো থাকুক। আবার কতগুলো রক্ত ঝরলো সেটা কিন্তু আমার কাম্য ছিল না। এতে মানুষকে আমি দোষ দিই না। শোনাবো তার কথা। আর্থসামাজিক উন্নতির জন্য, তাদের আয় বৃদ্ধি, তাদের চলাচল সুন্দর, তাদের জীবন মান উন্নত করবার জন্য যতগুলি স্থাপনা তৈরি করেছে সবগুলিতেই তারা আঘাত করেছে, সবগুলি তারা ভেঙে দিয়েছে। তাহলে ক্ষতিটা কার? নিশ্চয়ই জনগণের। এখানে তো জনগণকেই রুখে দাঁড়াতে হবে। এই সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে জনগণকেই সোচ্চার হতে হবে, কারণ এরা তো কোনোদিনই কোনো দেশে তো ভালো কিছু করতে পারেনি।
বাবা মা ভাই বোন সবাইকে মারার পরেও আমি ফিরে এসেছি কেন? ওই গরিব দুঃখী মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য। আর আমরা স্বাধীনতা এনেছি, সেই স্বাধীনতা তো বিফল হতে পারবে না, অন্তত আমার দেশের মানুষ মাথা উঁচু করে বিশ্বে চলবে। আমি সবসময় সেটাই চেয়েছি, এবং আমি যে কথা দিয়েছি সে কথা আমি রেখেছি, আমি তা করতে পেরেছি। আজকে কেউ কুড়ে ঘরে বাস করে না। অন্তত এটুকু বলতে পারি যে যতক্ষণ আছি সেই মানুষের যাতে কষ্ট না হয় এ ব্যাপারে আমার যা করণীয় আমি করে যাব। তাতে যে কে গালি দিল আর কে সুনাম করলো ওটা নিয়ে চিন্তা করি না। আমি এটাই চিন্তা করি যে আমার দেশের মানুষ ভালো থাকুক এবং সুস্থ থাকুক, সেটা আমি চাই। আবারও বললাম যে আবার কতগুলি রক্ত ঝরল, যেটা কখনো আমার কাম্য ছিল না। দিন কয়েক আগে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এক সাংবাদিক সম্মেলন করেন শেখ হাসিনা। মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক চীন সফর নিয়ে এই সম্মেলনের আয়োজন করা হয়েছিল। আর সেইখানেই সরকার কঠোর হওয়ার কারণে দুর্নীতিবাজরা ধরা পড়েছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, কোভিডের সময়টা একটা গুরুত্বপূর্ণ সময় ছিল। কোনো কিছু কিনতে প্রথমে টেন্ডার দাও, আবার সেটা করলে রোগী বাঁচানো যাবে না, তখন আমাকে কতগুলো সিদ্ধান্ত নিতে হয়েছে। সিরিঞ্জ কিনতে হবে, প্লেন পাঠিয়ে নিয়ে চলে এলাম। এটা নিয়ে যদি দুর্নীতি ধরতে যান, ধরতে পারেন। আমার কাছে রোগীকে বাঁচানোটা আগে। সব জায়গায় যদি দুর্নীতি ধরতে যান, ধরতেই পারেন। ওখানে ড্রাইভার কত টাকা বাঁচালো সেটা খোঁজ করে জানছি, আর জানছি বলেই সামনে আসছে। আজকে ধরছি বলেই জানতে পারছেন, এতকাল তো জানতে পারেননি। আমার বাড়িতে কাজ করে গিয়েছে পিয়ন, সে 400 কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না, বাস্তব কথা। কি করে বানালো এত টাকা? যখন জানতে পারলাম কার্ড সিজ করে ব্যবস্থা নিয়েছি। ধরা পড়লে আমি ব্যবস্থা নিই। এটা শুধু আমাদের দেশে নয়, যে দেশ অর্থনৈতিকভাবে উন্নত সেই দেশে এই ধরনের অনিয়ম হয়। যুগ যুগ ধরে এইভাবেই চলে আসছে। এর বিরুদ্ধে ব্যবস্থা নিলে কিছুটা নিয়ন্ত্রণ হতে পারবো। কি বলছেন তিনি, শোনাবো। সত্যি কথা বলতে কি, আমাদের কতগুলি নিয়ম আছে। একটা জিনিস কিনতে গেলে টেন্ডার দাও, তারপরে সরকারি টাকা, ওইগুলি করতে গেলে পরে তো রুগী বাঁচানো যেত না। তখন আমাকে কতগুলি সিদ্ধান্ত নিতে হয়েছে তখন, যেটা আমার সমস্ত দরকার নাই। আমার এখন সিরিঞ্জ কিনতে হবে। এখন যদি আমি টেন্ডার দিয়ে যাই তাহলে ভ্যাকসিন দেবো কবে? আমি সোজা প্লেন পাঠিয়ে দিয়েছি, কোথায় পাওয়া যায়? ছোট সিরিঞ্জ লাগবে, পাওয়া যায় না, বড়টা দাম বেশি। আমি হোক দাম বেশি, আমার এক্ষুনি দরকার, কাজে আমাকে আনতে হবে। আমি 3 দিনের মধ্যে আমি প্লেন পাঠালাম, যা পেলাম কিনে নিয়ে 4 দিনের মধ্যে 5 দিনের মধ্যে আমি নিয়ে আসলাম। এখন যদি ওটার উপরে দুর্নীতি ধরতে চান ধরতে পারেন, কিন্তু তখন আমার কাছে ছিল মানুষ বাঁচানোটাই হচ্ছে ফরজ। মানুষকে আমি কীভাবে বাঁচাবো? আমার ভ্যাকসিন কিনতে হবে, ভ্যাকসিন বুকিং দিতে হবে। সরকারিভাবে করতে গেলে দীর্ঘ সময়। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে।